আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ইংরেজিতে রাইটিং পার্টের ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ডায়লগ। আমাদের পরীক্ষায় একটা ডায়লগ আসবে, সেই ডায়লগটা সুন্দর করে গুছিয়ে আমাদেরকে লিখতে হবে। এখন যখনই সামনে পরীক্ষার আমি প্রিপারেশন নিব, আমি হঠাৎ করে অলওয়েজ আপডেট চ্যানেলে ঢুকলাম, দেখলাম সোহেল ভাইয়া ইংরেজি সাজেশনটা সুন্দর করে গোছানো পরিবেশে দিয়েছে এবং দেখলাম 8 থেকে 10টা ডায়লগও দিয়েছে, যে 8 থেকে 10টা ডায়লগ পড়লে এখান থেকে একটা পরীক্ষার হলে আসবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আবার সোহেল ভাইয়ের ভিডিও দেখতে দেখতে নিচে দেখলাম আরেকজন ইংরেজি সাজেশন দিয়েছে, উনিও 8 থেকে 10টা দিয়েছে, দেখলাম 5টা আবার সোহেল ভাইয়ের থেকে আলাদা। এইভাবে যখনই 4-5 জন টিচারের ডায়লগগুলোকে আমি একখানে করি, দেখা গেল আনকমন কিছু ডায়লগ আছে যেগুলো একজন দিয়েছে আরেকজন দেয় নাই, আরেকজন দিয়েছে আরেকজন দেয় নাই, অর্থাৎ এইভাবে প্রায় 20 থেকে 30টা ডায়লগ আমাকে পড়তে হবে যদি সবার আমি সাজেশন ফলো করতে যাই। সেক্ষেত্রে এই 20 থেকে 30টা ডায়লগ আমি না পড়ে একটা মাত্র ফরম্যাটের মাধ্যমে যদি যে কোনো ডায়লগ আমি পরীক্ষার হলে লিখতে পারি, তাহলে কেমন হয়? অবশ্যই মাস্ট বি বেটার হয়। ডায়লগ আমি একটা ফরম্যাট টোটালি বোর্ডে সাজিয়ে রেখেছি। অনেক শিক্ষার্থী বলতে পারে যে ভাইয়া আপনাদের তো স্মার্ট বোর্ড দরকার, স্মার্ট বোর্ড ছাড়া এভাবে লেখা কষ্ট হচ্ছে না? তো আমার মনে হয় লিখলে আরেকটু বেটার বোঝে শিক্ষার্থীরা, কারণ লিখেছি লেখা বোঝা যাচ্ছে তো নাকি, যেহেতু বোঝা যাচ্ছে সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ডায়লগের ফরম্যাটটা সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং এই একটা ফরম্যাট দিয়ে তুমি আদার্স সকল ডায়লগ কিভাবে লিখতে পারবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। ডায়লগ লেখার আগে তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তার প্রথম নাম্বার বিষয় হচ্ছে প্রশ্নটা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে এবং প্রশ্নটা মাথার ভিতর নিবে যে কোন রিলেটেড প্রশ্নটা আসছে। পরবর্তীতে 2 নাম্বারে প্রশ্নে ব্যক্তি খুঁজে বের করবে, অর্থাৎ ডায়লগ বলতেই দুইজন ব্যক্তির ভিতর কথোপকথন হয়। যেমন ধরো আমি রাস্তা দিয়ে হঠাৎ করে হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেলো, তারপরে তার সাথে কি করলাম, হ্যান্ডশেক করলাম, যে কি বন্ধু, কি অবস্থা, এখন কোথায় আছো, কি করছো। এই যে দুইজন যে কথোপকথন করছি না, এইটাই হচ্ছে ডায়লগ। আমাকে এই ডায়লগটাই সুন্দর করে ইংরেজিতে লিখতে হবে। ডায়লগ দুইজন ফ্রেন্ডের মাঝে হতে পারে, ভাই বোনের মাঝে হতে পারে, পিতা পুত্রের মাঝে হতে পারে, তারপরে পুত্র এবং মাতার মাঝে হতে পারে, সেই সাথে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে হতে পারে, ডাক্তার পেশেন্টের মাঝে হতে পারে, যে কারো মাঝে ডায়লগ হতে পারে। সেই দুইজন ব্যক্তিকে আমি খুঁজে বের করব, সেই দুইজন ব্যক্তি কি। যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা থাকে যে তুমি অমুক, তাহলে সেই নামটাকে নিবে, তোমার ফ্রেন্ড তো অমুক, সেই নামটাকে নিবে। দুইজন বন্ধুর মাঝে কোনো একটা টপিকে একটু আলোচনা করে দেখাও, ওই আলোচনাটা কি বিষয়ে আলোচনা করতে হয়েছে, ট্রি প্লান্টেশন, ওই ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ রিলেটেড আমি মেমোরিতে সুন্দর করে বাংলা গল্পটা সাজাবো, ওই গল্পটাই পরবর্তীতে ইংরেজিতে কনভার্ট করব। আচ্ছা, আর্লি রাইজিং বলা হয়েছে, সুন্দর করে মাথায় সাজিয়ে নিই যে আর্লি রাইজিং কেন এত ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট রিলেটেড আদার্স যত কথা আছে সবকিছু সুন্দর করে সাজিয়ে নিব। ফিজিক্যাল এক্সারসাইজ সুন্দর করে সাজিয়ে নিই, লার্নিং ইংলিশ সুন্দর করে সাজিয়ে নিই, অর্থাৎ প্রশ্ন দেখে যেই টপিকে বলা হয়েছে টপিকটা মাথার ভিতর সুন্দর করে সাজিয়ে নিব। ব্যক্তি দুজনকে খুঁজে বের করবো যে কার কার মাঝে কথোপকথন হচ্ছে, তার পরবর্তীতে সোজাসুজি খাতায় চলে যাব। এখন আমাকে ডায়লগটা লিখতে হবে। আমি আমার প্রশ্ন থেকে দুইজন ব্যক্তিকে খুঁজে বের করেছি, তার ভিতরে 1 নম্বর ব্যক্তি হচ্ছে সোহেল, যেটা আমি নিজে। আরেকজন ব্যক্তি হচ্ছে সেলিম, সে আমার ফ্রেন্ড হতে পারে, আমার ছোট ভাই হতে পারে। ভাই হলে তো আর এরকম লিখতাম না, অন্যভাবে লিখতাম, যেহেতু আমি নাম উল্লেখ করেছি সেক্ষেত্রে মনে করো সে আমার ফ্রেন্ড, অর্থাৎ আমি এবং আমার ফ্রেন্ডের মাঝে কথোপকথন করছি। এখানে কি বিষয়ে কথোপকথন করছি, কোনো টপিক নাই, তুমি এখানে যেই টপিক বসাবে, যে নাম বসাবে, এই পুরো ডায়লগটা ওই নামেরই হয়ে যাবে। অনেকে মনে করতে পারো এতটুকু ডায়লগ লিখলে হবে কিনা, বোর্ডে আমি লিখেছি ছোট দেখা যাচ্ছে, যখন তুমি এটা কনভার্ট করে খাতায় লিখবে তখন আর এটা ছোট থাকবে না, অনেক বড় হয়ে যাবে। এবং একটা বিষয় খেয়াল রাখবে, আমরা এই যে টপিকগুলো খেয়াল করি যে কয়টা পয়েন্ট দিতে হবে, 2টা 4টা 6টা 8টা 10টা, আমি এখানে 10টা দিয়েছি, মিনিমাম 10টা দিবে। তুমি যদি 10টাও দাও কোনো প্রবলেম নেই, মিনিমাম 10টা দিবে, সেক্ষেত্রে 12টা দিতে পারো, 14টা দিতে পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু মিনিমাম 10টা দিবে, অর্থাৎ 10টাই শেষ করতে পারো বা 10টার বেশিও দিতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে মিনিমাম আমি যে 10টা দিয়েছি 10টা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যখনই আমরা দুইজন
দুইজন কথোপকথন করলাম, এই পুরো ফরম্যাটটা এখন কোনো টপিকের ডায়লগ না, আমি যে নাম বসাবো সেই নামটাই হয়ে যাবে। সেটা কি হবে? প্রথমত আমরা কথা যে শুরু করব প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে সেম রুলস। সেটা হচ্ছে আমি প্রথমে বলছি, সেলিমের সাথে দেখা হয়েছে, আমি বলছি হাই সেলিম, হাউ আর ইউ টুডে। তারপরে সেলিম বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ। তারপরে আমি বলছি অর্থাৎ সোহেল, আই এম অলসো ফাইন বাই দ্য ওয়ে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। এই যে এখান থেকে শুরু, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, অর্থাৎ আমি সেলিমের কাছে জানতে চাচ্ছি কোনো একটা বিষয়ে যে তুমি এখন কি চিন্তা ভাবনা করছো বা কোন রিলেটেড চিন্তা ভাবনা করছো, তার মনের বিষয়গুলো আমি জানতে চাচ্ছি যে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। ঠিক আছে, পরবর্তীতে সেলিম আমাকে বলছে আই এম থিঙ্কিং অ্যাবাউট, অর্থাৎ আমি চিন্তা ভাবনা করছি, পরে প্রশ্ন দেখে দেখে টপিক নাম, অর্থাৎ প্রশ্নে যা বলা হয়েছে ওই টপিকটাই তুলে এনে আমি এখানে দিয়ে দিব যে আই এম থিঙ্কিং অ্যাবাউট, প্রশ্ন দেখে দেখে টপিক নামটা দিয়ে দিবে। মনে করো প্রশ্নটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। মনে করো টপিক এটা দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, সেক্ষেত্রে আমি এখানে দিব আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। মনে করো প্রশ্ন হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে আমি প্রশ্ন এখানে কি দিব, সেলিম কি বলবে আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। মনে করো ফিজিক্যাল এক্সারসাইজ না, লার্নিং ইংলিশ। ঠিক আছে, সেক্ষেত্রে আমি দিব আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। সিম্পল হিসাব, অর্থাৎ আমি যখনই শুরু করব আমি জিজ্ঞেস করলাম আই এম অলসো ফাইন বাই দ্য ওয়ে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, এই প্রশ্নটা আমি করার পর সে এখন আমাকে বলছে আই এম থিঙ্কিং অ্যাবাউট। তারপরে আমি যেহেতু ফরম্যাট সাজিয়েছি, এই আই এম থিঙ্কিং অ্যাবাউটের পর থেকে তোমার কাজ শুরু। প্রশ্ন দেখবে কোন টপিকে প্রশ্নটা আসছে, ডায়লগটা, ওই টপিক নেমটা সুন্দর করে এখানে বসিয়ে দিবে, শেষ, একবারে ক্লিয়ার। এটা একটা ফরম্যাট, কোনো ডায়লগ না, মানে কোনো নাম রিলেটেড ডায়লগ না, আমি যেই নাম বসাবো পুরো ফরম্যাটটা ওই রিলেটেড হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে সোহেল, ও দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট অথবা ইন্টারেস্টিং, অর্থাৎ তুমি দুইটা বসাবে না, তুমি হয় ইম্পর্টেন্ট বসাবে অথবা ইন্টারেস্টিং বসাবে। যদি মজাদার কোনো বিষয় হয়, আকর্ষণীয় কিছু, সেক্ষেত্রে অবশ্যই ইন্টারেস্টিং ইউজ করবে। আর যদি দেখো যে না ওরকম রিলেটেড কিছু না, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ইউজ করবে। অর্থাৎ তুমি এভাবে লিখবে ও দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট টপিক অথবা ইন্টারেস্টিং টপিক, দুইটার যে কোনো একটা ইউজ করে তুমি এই সেন্টেন্সটা সাজাবে। পরবর্তীতে উড ইউ এক্সপ্লেইন ইট টু মি, তুমি কি এই বিষয়ে আমাকে ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, একবারে সিম্পল হিসাব, অর্থাৎ সে একটা টপিক বলেছে যে আমি এই টপিকে চিন্তা ভাবনা করছি বা এই রিলেটেড চিন্তা ভাবনা করছি। পরবর্তীতে সোহেল বলছে দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট অথবা ইন্টারেস্টিং টপিক, উড ইউ এক্সপ্লেইন টু ইট টু মি, অর্থাৎ সে ওই বিষয়টা এক্সপ্লেইন করতে বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। যখনই সে বিস্তারিত জানতে চেয়েছে বা এর ব্যাখ্যা চেয়েছে, তখন সেলিমের ব্যাখ্যা শুরু করবে। যেই রিলেটেড ডায়লগটা আসছে সেলিম ওই রিলেটেড ব্যাখ্যা শুরু করবে। সেলিম ইচ্ছা করলে 5 লাইনের ব্যাখ্যা দিতে পারে, সেলিম ইচ্ছা করলে 7 লাইনের ব্যাখ্যা দিতে পারে, সেলিম ইচ্ছা করলে 10 লাইনের ব্যাখ্যা দিতে পারে, এইটা সেলিমের ব্যক্তিগত ইচ্ছা। তুমি যদি মনে করো যে আমি ডায়লগটাকে একটু বড় করব, প্রশস্ত করব, সেক্ষেত্রে ব্যাখ্যাটা একটু বড় করে দিবে। তুমি যদি মনে করো যে ডায়লগটাকে আমি একটু ছোট করব, ব্যাখ্যাটা ছোট করে দিবে। তুমি যদি মনে করো যে না মিডিয়াম সাইজে রাখবো, সেক্ষেত্রে ব্যাখ্যাটা ওরকম করে দিবে। অর্থাৎ তোমার পুরো ডায়লগটা, আমি তো ফরম্যাটটা সাজিয়ে দিয়েছি, প্রথম ফরম্যাট এই রিলেটেড হবে যে কোনো ডায়লগের ক্ষেত্রে, পরবর্তী লাস্টের ফরম্যাটও এই রিলেটেড হবে যে কোনো ডায়লগের ক্ষেত্রে। মাঝখানের এই ব্যাখ্যাটা, অর্থাৎ যেই টপিকে ডায়লগটা আসছে এই টপিকের ব্যাখ্যাটা তুমি যতটুকু দিবে ডায়লগ তত বড় হবে, যত ছোট করবে ডায়লগ তত ছোট হবে। অর্থাৎ এই ব্যাখ্যাটাই জাস্ট তোমাকে দিতে হবে, আর কোনো কিছু না। যখনই এই ব্যাখ্যাটা তুমি 5-6 লাইন বা 7 লাইনে শেষ করে দিলে, লাস্টের এই ফরম্যাটটা অ্যাড করে দিলে, তখন যেই টপিকে তুমি লিখলে পুরো ডায়লগটা ওই টপিকের হয়ে যাবে। শিক্ষক এখানে কোনো ভুলও ধরতে পারবে না, কোনো নাম্বারও কাটতে পারবে না, কারণ কি তুমি ওই রিলেটেডই ডায়লগটা লিখেছো, ফরম্যাটটাই এমন ভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, সেলিম বলছে শিওর, তারপরে এখানে টপিক দিবে, অর্থাৎ পুরো প্রশ্ন তুলে দিবে না, টপিক শুধুমাত্র। টপিক এখানে কি, আমরা তো এখানে প্রশ্ন দেখে দেখে লিখেছি যে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, কিন্তু এখানে আমি ওটা দিব না, এখানে আমি দিব শুধুমাত্র আর্লি রাইজিং। আর্লি রাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যদি ফিজিক্যাল এক্সারসাইজ হয় তাহলে দিব ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যদি লার্নিং ইংলিশ হয় তাহলে দিব লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যদি রিডিং নিউজ পেপার হয় তাহলে দিব রিডিং নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অর্থাৎ যে টপিকটা আসছে ওই টপিকটা, মেইন টপিকটা আমি এখানে নিয়ে আসবো। সেলিম বলবে শিওর আর্লি রাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। পরবর্তীতে সেলিম এই আর্লি রাইজিং রিলেটেড 5 থেকে 6 লাইনের ব্যাখ্যা দিবে। এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া এখানে ডট ডট দিয়েছেন, 5 থেকে 6 লাইনের ব্যাখ্যা একটু আপনি কষ্ট করে দিয়ে দেন না, তাহলে আমি যেই রিলেটেড 5 থেকে 6 লাইনের ব্যাখ্যা এখানে উল্লেখ করব, এই পুরো ডায়লগটা শুধুমাত্র ওই একটা টপিকেরই হবে।
অর্থাৎ পরবর্তী অন্যান্য টপিকের ক্ষেত্রে এই সেম ডায়লগটা তুমি লিখতে পারবে না, কারণ কি আমি আর্লি রাইজিং রিলেটেড ব্যাখ্যা দিয়েছি, এই ডায়লগটা এখানে আর্লি রাইজিং, তুমি এটা আর ফিজিক্যাল এক্সারসাইজে ইউজ করতে পারবে না। কিন্তু যে ফরম্যাটটা আমি এই অংশটুকু বাদ দিয়ে যে ফরম্যাটটা সাজিয়েছি, এই ফরম্যাটটা প্রত্যেকটা ডায়লগের জন্য। প্রশ্ন দেখে দেখে শুধুমাত্র টপিকটা এখানে বসিয়ে দিবে, যেই টপিকটা বসাবে পুরো ডায়লগটা সেই টপিক রিলেটেড হয়ে যাবে। প্রথমে শুধুমাত্র এখানে তোমাকে একটু চেঞ্জ আনতে হবে যে আই এম থিঙ্কিং অ্যাবাউট, এটাও কিছু না, এটা মুখস্থ করতে হবে না, প্রশ্ন দেখে দেখে যা আছে এটা বসিয়ে দিবে। পরবর্তীতে এইখানে দেখো শিওর ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে শুধুমাত্র মেইন টপিকটা বসাবে, ওই টপিক রিলেটেড 7 থেকে 8 লাইন বা 5 থেকে 6 লাইন সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে। 7 থেকে 8 লাইনও হতে পারে অথবা 5 থেকে 6 লাইনও হতে পারে, সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলে শেষ। যখনই যে রিলেটেড ব্যাখ্যা দিয়েছো পুরো ডায়লগটা ওই রিলেটেড হয়ে গেছে, আর কোনো কথা নেই। লাস্টে লিখবে সোহেল আই সি নাও আই আন্ডারস্ট্যান্ড হাউ ভ্যালুয়েবল ইট ইজ। তারপরে সেলিম বলেছে ইয়েস উই অল শুড রিয়েলাইজ ইটস ইম্পর্টেন্স। তারপরে সোহেল বলেছে থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস উইথ মি। তারপরে সেলিম বলেছে ইউ আর মোস্ট ওয়েলকাম। ডায়লগ ফিনিশ। ডায়লগ লেখা ইংরেজিতে সব থেকে সহজ। 8টা 10টা 15 20টা 30টা 40টা ডায়লগ মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? কিচ্ছু না। এই একটা ফরম্যাট মাথায় নিয়ে যেও, যে কোনো ডায়লগ পরীক্ষা হলে একদম সহজ ইজি প্রসেসে লিখে দিয়ে আসবে, শিক্ষক তোমার কোনো নাম্বার কাটতে পারবে না। অবশ্যই আমাদের সাজেশনটা ফলো করবে, পাশাপাশি এই ফরম্যাটটা মাথায় নিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসবে। যদি বাই চান্স কমন নাও আসে, তারপরে এত সুন্দর করে লিখতে পারবে যে শিক্ষক তোমাকে পুরো নাম্বার দিতে বাধ্য। এই ডায়লগের ফরম্যাটটা এসএসসি 26 পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই মাথায় নিয়ে যাবে। ইনশাল্লাহ ডায়লগ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। শুধুমাত্র ডায়লগ না, আদার্স যতগুলো রাইটিং পার্টের টপিক আছে অলরেডি প্রত্যেকটা টপিক রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলে তুমি ভিডিও পাবে। এখনই সার্চ দাও, ভিডিও পেয়ে যাবে। সেই সাথে আমাদের পিডিএফ কোর্সে এর প্রত্যেকটারই পিডিএফ কপি দেওয়া আছে, তুমি চাইলে ওইখান থেকে সংগ্রহ করে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে। ঠিক আছে? আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।